হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আমি তোমাদের দেবায়ন স্যার নিয়ে এসেছি আরআরবি এনটিপিসি এক্সপ্রেসের সম্পূর্ণ নতুন একটি প্র্যাকটিস সেট। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করো। আমি আশা করছি যারা এই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করবে তারা এই ক্লাসটি থেকে কিছু না কিছু নতুন ইনফরমেশন পাবে, এবং ক্লাসটি ভালো লাগলে তোমরা দ্য বেঙ্গল এক্সাম আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। তো স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, এবং প্রথম প্রশ্নে যাওয়াতে হচ্ছে আগে আমি তোমাদের আবারও বলবো আমাদের এখানে যে অ্যাডমিশন নম্বর 7003840858 এই নম্বর রয়েছে। এই নম্বরে তোমরা ফোন করো, তোমাদের যা যা কোয়ারি রয়েছে আমাদের ফ্যাকাল্টি টিম তোমাদের জন্য সদা সর্বদা প্রস্তুত। তারা তোমাদের সব রকমভাবে সাহায্য করবে, এবং তোমরা আমাদের এখানে ডব্লিউবিপিকেপি, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, গ্রাম পঞ্চায়েত, কেপিএসআই, আরআরবি এনটিপিসি সহ আপকামিং যে সকল চাকরির পরীক্ষা তোমাদের রয়েছে সে সকল চাকরির পরীক্ষার সম্পূর্ণ তোমরা প্রস্তুতি আমাদের এখানে করতে পারবে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে তোমরা লক্ষ্য করো। ভারতের প্রথম শিল্পনীতি সংকল্প কত সালে গ্রহণ করা হয়েছিল? তো এখন আমাদের শিল্পনীতি সম্বন্ধে আমাদের বেশ কিছু ইনফরমেশন জানতে হবে। তো এই শিল্পনীতি জিনিসটি কি? তো আমাদের 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীনতা হয়েছিল, এবং আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু যখন আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হন, তখন তিনি আমাদের এই ভারতবর্ষকে একটি উন্নয়নশীল দেশে উন্নত করার জন্যে বেশ কিছু আমাদের সংকল্প গ্রহণ করেছিলেন। যেরকম আমাদের কৃষিতে সংকল্প, আমাদের সামরিক সংকল্প, ঠিক সেরকমই একটি সংকল্প ছিল আমাদের এই শিল্পনীতি সংকল্প। যে শিল্পনীতি সংকল্পের মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষে আমাদের বিভিন্ন যে ছোট বড় আমাদের সব রকমের ইন্ডাস্ট্রি, তার সাথে আমাদের যে ক্ষুদ্র এবং আমাদের যে বৃহত্তর যে ক্রেতা, তাদের মধ্যে একটি সমন্বয় সাধনের জন্যে এই সংকল্পটি গ্রহণ করা হয়েছিল, এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি আমাদের 1948 সাল। এখন স্টুডেন্ট, আমাদের জানতে হবে আমাদের শিল্পনীতি 1948 সালে গ্রহণ করা হলেও এটি কার্যকর হয়েছিল কিন্তু আমাদের 1951 সাল থেকে, এবং আমাদের এই যে 1952 সালে আমাদের যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটি বা এনডিসি এটি এস্টাবলিশমেন্ট হয়েছে, এবং আমাদের 1960 সালে আমাদের ভারতবর্ষে আমাদের যে বৃহত্তম আমাদের তৃতীয় বৃহত্তম রাজ্য যে মহারাষ্ট্র, এটি আমাদের গঠিত হয়েছিল। তো আশা করি স্টুডেন্টস তোমরা ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের সেকেন্ড প্রশ্ন, হেমিস গুম্ফা উৎসবটি কোন গুরুর জন্ম শতবার্ষিকী পালনে আয়োজিত হয়? তো প্রথম আমাদের গুরু কাত্যায়ন, দ্বিতীয় আমাদের গুরু পক্রবাল রিনপোঞ্ছে, তৃতীয় আমাদের মার্পালোটাস, এবং চতুর্থ আমাদের পদ্মসম্ভব, এবং সঠিক উত্তরটি আমাদের পদ্মসম্ভব। এখন আমাদের জানতে হবে এই যে হেমিস গুম্ফা এটি কোথায় অবস্থিত। তো তোমরা সকলেই জানো আমাদের ভারতবর্ষের যে বৃহত্তম আমাদের যে ইউনিয়ন টেরিটরি লাদাখ, সেই লাদাখে আমাদের এই যে হেমিস গুম্ফা এটি অবস্থিত। যে লাদাখে আমাদের 1981 সালে আমাদের যে হেমিস জাতীয় উদ্যান বা হেমিস ন্যাশনাল পার্ক এস্টাবলিশমেন্ট হয়েছিল, যা আমাদের ভারতবর্ষের সবথেকে বৃহত্তম জাতীয় উদ্যান, এবং এটি প্রায় 3440 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত। এবং এই গুরু পদ্মসম্ভব কে ছিলেন স্টুডেন্টস? তো আমাদের যে তিব্বত, সেই তিব্বতের যে প্রখ্যাত ধর্মঘট গুরু দলাই লামা, সেই দলাই লামার যে বংশধর থেকে তিনি আমাদের তিনি বিলং করতেন, সেই বংশের যে প্রথম গুরু তিনি ছিলেন গুরু পদ্মসম্ভব। তো স্টুডেন্টস, আশা করি তোমরা ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে তৃতীয় প্রশ্ন চলো দেখে নেওয়া যাক। তো পর্যটনকে উৎসাহিত করার জন্য তৈরি পাম জুমেইরা নিম্নলিখিত কোন দেশে অবস্থিত? তো প্রথম আমাদের ভারতবর্ষ, দ্বিতীয় আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয় আমাদের ওমান, এবং চতুর্থ আমাদের সংযুক্ত আরব আমিরাত।
তো স্টুডেন্টস, আমি তোমাদের যে এই যে প্রশ্নগুলি তোমাদের যে এগুলো তোমাদের জন্য তৈরি করেছি, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের আপকামিং যে রেলওয়ে যে পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলির জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যারা যারা এই ক্লাসটি করছো তারা অবশ্যই এই প্রশ্নগুলি অবশ্যই নোট ডাউন করে নেবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে সংযুক্ত আরব আমিরাত বা ইউনাইটেড আরব এমিরেটস। এখন আমাদের জানতে হবে এই যে সংযুক্ত আরব আমিরাত বা ইউনাইটেড আরব এমিরেটস, এখানে পাম জুমেইরা ছাড়া আর কি কি পর্যটন স্থল রয়েছে। তো এখানকার আরও একটি উল্লেখযোগ্য পর্যটন স্থল হলো বুর্জ খলিফা, যেটি আমাদের সংযুক্ত আরব আমিরাত সহ আমাদের পৃথিবীর সব থেকে উচ্চতম আমাদের বিল্ডিং। তো যার উচ্চতা হলো প্রায় 122 তলা। এবং আমাদের এই সংযুক্ত আরব আমিরশাহীর আমাদের মুদ্রার নাম কি? তো সেটি আমাদের সংযুক্ত আরব আমিরাত দিনার। এবং আমাদের যে দিরহাম এবং আমাদের যে ওমান, এর রাজধানীর নাম আমাদের মাস্কট এবং মুদ্রার নাম ওমানি রিয়াল। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম আমাদের ওয়াশিংটন ডিসি। যে ওয়াশিংটন ডিসি আমাদের যে শহরটি, এটি আমাদের পটোম্যাক নদীর তীরে অবস্থিত। এবং আমাদের পটোম্যাক নদীর তীরে অবস্থিত। এবং আমাদের যে ভারতবর্ষ তো রাজধানী তোমরা সকলেই জানো তো স্টুডেন্টস, এটি আমাদের নিউ দিল্লি। এবং যে নিউ দিল্লিকে আমাদের রোম অফ এশিয়া বা এশিয়ার রোম বলা হয়। তো আশা করি স্টুডেন্টস তোমরা এই ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে চতুর্থ প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। এবং চতুর্থ প্রশ্নে যাওয়ার আগে তোমরা সমস্ত যে ক্লাসের ফ্রি পিডিএফ এবং নোটিফিকেশন পেতে আমাদের দ্য বেঙ্গল এক্সাম যে টেলিগ্রাম যে পেজ রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেটা টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হও। আমি তোমাদের জন্য আমাদের যে টেলিগ্রাম যে গ্রুপের একটি ছবি নিয়ে এসেছি, তো সেখানে তোমরা যুক্ত হতে পারো। এবং তোমরা আমাদের ইউটিউব অ্যাপ, এফবি পেজ, টেলিগ্রাম, শর্টস সমস্ত জায়গাতে তোমরা আমাদের দেখতে পাবে। এবং ক্লাসটি ভালো লাগলে তোমরা ইউটিউবে গিয়ে আমাদের দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা আমাদের এখানে যদি অ্যাডমিশন নাও, তো এখানে WBPKP, WBP টেট, RRB, NTPC, PSC ক্লার্কশিপ, PSC মিসলেনিয়াস, ANM, GNM, গ্রাম পঞ্চায়েত সহ আপকামিং যে সকল চাকরির পরীক্ষা তোমাদের জন্য রয়েছে, তোমরা সেই সকল চাকরির পরীক্ষার বিশদ তোমরা প্রিপারেশন তোমরা আমাদের চ্যানেলে করতে পারবে। এবং যারা যারা আমাদের এখানে ভর্তি হতে ইচ্ছুক এবং এখনও যারা ভর্তি হওনি, তারা আমাদের যে এই হেল্পলাইন নম্বর 7003840858 এই নম্বরে তোমরা ফোন করে আমাদের সাথে তোমরা যুক্ত হও। তো আজকের ক্লাসে চতুর্থ প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো নিম্নলিখিত কোন রাজ্যে গোঞ্চা উৎসবটি পালিত হয়? তো প্রথম আমাদের তামিলনাড়ু, দ্বিতীয় আমাদের ঝাড়খণ্ড, তৃতীয় আমাদের ছত্তিশগড় এবং চতুর্থ আমাদের ওড়িশা। এবং আমাদের যে সঠিক উত্তরটি হবে আমাদের ছত্তিশগড়। এখন আমাদের জানতে হবে স্টুডেন্টস, এই যে আমাদের যে তামিলনাড়ুতে হচ্ছে রাজ্য, এই তামিলনাড়ুতে হচ্ছে রাজ্যে আমাদের কোন কোন উৎসবতে হয়। তো যেরকম আমাদের পোঙ্গাল উৎসব, এবং এটি তামিলনাড়ু এবং হচ্ছে কেরল, এই দুটিতে হচ্ছে রাজ্যের মধ্যে হওয়া সব থেকে জনপ্রিয় উৎসব। এবং আমাদের যে ওড়িশাতে ঠিক একইভাবে ওড়িশাতে ক্ষেত্রেও আমাদের গোটিপোয়া নামে একটি বিখ্যাত উৎসব দেখা যায়। ছত্তিশগড়ের ক্ষেত্রে আমাদের গোঞ্চাতে উৎসব, এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে যেরকম আমাদের ছৌ নাচ, সেরকম একইভাবে আমাদের ঝাড়খণ্ডেও কিছু অংশে আমাদের এই ছৌ নাচ দেখা যায়। এবং আমাদের এই তামিলনাড়ুতে রাজ্যেই ভারতবর্ষের প্রথম মিড ডে মিল স্কিম চালু করা হয়েছিল, যা 1995 সালে আমাদের যে ভারত সরকার PM পোষণ নামে আমাদের এই মিড ডে মিল স্কিম প্রক্রিয়াটিকে গ্রহণ করেছিল। এবং 2002 সালে সর্বশেষ আমাদের পশ্চিমবঙ্গ এই মিড ডে মিল স্কিমটিকে গ্রহণ করেছিল। এবং এই যে ছত্তিশগড় রাজ্য সম্পর্কে আমরা জানলাম, এই ছত্তিশগড়কে আমাদের মধ্য ভারতের আমাদের
ভাতের আর হচ্ছে আমাদের ভাতের রাজধানী বা রাইস বোল অফ সেন্ট্রাল ইন্ডিয়া বলা হয়। এবং এই যে ওড়িশাতে হচ্ছে রাজ্যটি, এটি আমাদের 1936 সালে আমাদের পয়লা আমাদের 1936 সালে প্রথম এই রাজ্যটি এস্টাবলিশমেন্ট হয়েছিল। তো আশা করি স্টুডেন্টস তোমরা এই ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ক্লাসের পঞ্চম প্রশ্ন, চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো পঞ্চম প্রশ্ন কি রয়েছে, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইটি কে রচনা করেন? তো প্রথম লিও টলস্টয়, দ্বিতীয় ফিওদর দস্তয়েভস্কি, তৃতীয় অ্যান্টন চেকভ এবং চতুর্থ লেনিন। এবং সঠিক উত্তরটি আমাদের ফিওদর দস্তয়েভস্কি। এবং এই যে লেনিন, ইনি ছিলেন আমাদের যে রাশিয়ার অক্টোবর সমাজতান্ত্রিক মহাবিপ্লব, যা আমাদের 1917 সালে সংগঠিত হয়েছিল, তার একজন সেই বিপ্লবের আমাদের নেতৃত্বদাতা এবং রাশিয়ার ওই সমাজতান্ত্রিক বিপ্লবের মুখ্য হোতা। এবং লেনিনের পূর্ণ নাম কি তোমরা জানো স্টুডেন্টস? তো উনি আমাদের কাছে লেনিন নামে পরিচিত হলেও তার পূর্ণ নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন। এবং এই যে লিও টলস্টয়, ইনি ছিলেন আমাদের যে রাশিয়ারই একজন বিখ্যাত কবি। এবং অ্যান্টন চেকভ, তিনি আমাদের যে সোভিয়েত যে সময় আমাদের তৈরি হয়েছিল, অর্থাৎ 1922 সালে। তো 1922 সালের জন্মলগ্ন সোভিয়েতের জন্মলগ্ন যে থেকে 1970 সাল পর্যন্ত রাশিয়ার একজন বিখ্যাত আমাদের সমাজতন্ত্রবিদ ছিলেন এই অ্যান্টন চেকভ। তো স্টুডেন্টস আশা করি তোমরা এই ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে পরবর্তী প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। এবং পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা আমাদের এখানে টেট ফাউন্ডেশন, রেলওয়ে, WBPKP, ম্যাথ ফাউন্ডেশন, ANM, GNM, গ্রাম পঞ্চায়েত সহ আপকামিং যে সকল চাকরির পরীক্ষা রয়েছে, তো তোমরা সেই সকল চাকরির পরীক্ষার পূর্ণ প্রস্তুতি আমাদের এখানে করতে পারবে। এবং তোমরা যারা যারা আমাদের এখানে এখনো ভর্তি হওনি, তো আমি আবারও তোমাদের বলছি, আমাদের এখানে কিন্তু ভর্তি এখনো চলছে স্টুডেন্টস। তো এবং যারা যারা এখন ইচ্ছুক, তো তারা 7003840858 এই নম্বরে তোমরা ফোন করে তোমাদের সব রকম যা কোয়ারি রয়েছে তোমরা ক্লিয়ার করে আমাদের এখানে ভর্তি হও। এবং ক্লাসটি ভালো লাগলে তোমরা গুগল প্লে স্টোর থেকে আমাদের দ্য বেঙ্গল এক্সামের যে অ্যাপটি রয়েছে সেটিকে তোমরা ইনস্টল করে নাও। তো আজকের ক্লাসের ষষ্ঠ প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রুটি? তো প্রথম আমাদের ব্র্যাডুচে, দ্বিতীয় আমাদের ব্যাগুটে, তৃতীয় আমাদের হোয়াইট ব্রেড এবং চতুর্থ আমাদের সিয়াবাট্টা। এবং এক্ষেত্রে সঠিক উত্তরটি আমাদের বাগুটে। তো এক্ষেত্রে আর বিশেষ কোনো ইনফরমেশন তোমাদের এখানে কোনো দেওয়ার নেই স্টুডেন্টস আমার। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন কত সালে সংঘটিত হয়েছিল? তো এই ফরাসিতে হচ্ছে বিপ্লব শুরুতে হচ্ছে আগে তোমাদের একটু এই বিপ্লব সম্পর্কে জানতে হবে। তো ফ্রান্সে তোমরা সকলেই জানো আমাদের যে ষোড়শত হচ্ছে লুই আমাদের হচ্ছে এই ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে রাজত্ব করতেন। এবং তিনি তো হচ্ছে ছিলেন ফ্রান্সের একজন কুখ্যাত এবং অত্যাচারী একজন রাজা। তো 1789 সালে আমাদের যে ফ্রান্সের যে জনগণ সেই ষোড়শত হচ্ছে লুইকে আমাদের যে বাস্তিল দুর্গ, ফ্রান্সের বিখ্যাত সেই বাস্তিলতে হচ্ছে দুর্গে তার শিরচ্ছেদ হচ্ছে করে ফ্রান্সে আমাদের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্রকে তারা স্থাপন করেছিল। তো এই জন্যই আমাদের এই বাস্তিল 1789 সালে আমাদের ফল অফ বাস্তিল ফোর্ট বা বাস্তিল দুর্গের পতন দিবস, পতন বছর হিসাবেও আমরা এই বছরটিকে আমরা উল্লেখ করে থাকি। এবং আমাদের এই 1857 হচ্ছে সালেই আমাদের ভারতবর্ষে প্রথম আমাদের সিপাহী বিদ্রোহ আমাদের হয়েছিল। যে সিপাহীতে হচ্ছে বিদ্রোহের সেই যে সিপাহী বিদ্রোহের পরাজয়ের মধ্যে দিয়ে আমরা ব্রিটিশদের হচ্ছে কাছে আমরা পুনরায় 100 বছরের তাদের শোষণটা হচ্ছে করার অধিকার তুলে দিয়েছিলাম। এবং 1950 সালের 26শে জানুয়ারি আমাদের ভারতবর্ষের প্রথম প্রজাতন্ত্র দিবস হিসাবে স্বীকৃতি লাভ করেছিল। আশা করি স্টুডেন্টস তোমরা এই ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী স্থানে কোন সাগর
অবস্থিত। তো প্রথম আমাদের লোহিত সাগর, দ্বিতীয় আমাদের কাস্পিয়ান সাগর, তৃতীয় আমাদের মৃত সাগর বা ডেড সি, এবং চতুর্থ আমাদের ভূমধ্য সাগর। এবং সঠিক উত্তরটি আমাদের ভূমধ্য সাগর বা মেডিটেরিয়ান সি। এখন জানতে হবে স্টুডেন্টস, আমাদের যে পৃথিবীর সবথেকে বৃহত্তম আমাদের যে ল্যান্ডলকড সাগরটা হচ্ছে কোনটি? এবং কাস্পিয়ান সাগর। যে কাস্পিয়ানটা হচ্ছে সাগর প্রায় 3,71,000 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে আমাদের এশিয়া এবং ইউরোপ মহাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত, এবং এটিতে হচ্ছে কিন্তু একটি লবণাক্ত জলের হ্রদ। এবং এই মৃত সাগর বা ডেড সিতে হলো পৃথিবীর এমনই একটি আশ্চর্যতাপূর্ণ অঞ্চল, যে অঞ্চলে মানুষ কিন্তু কখনোই ডোবে না। এর কারণ হলো আমাদের যে ডেড সিতে যে আমাদের সাধারণ সাগর বা মহাসাগরের যে পরিমাণ লবণ থাকে, তার থেকে প্রায় 10 গুণ পরিমাণ লবণ এই মৃত সাগর বা ডেড সিতে অবস্থিত। এবং আমাদের যে এই লোহিত সাগর, এটিতে মূলত আমাদের যে এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে সুয়েজ ক্যানেলের মধ্যে দিয়ে এটি পৃথক করেছে। এবং এই ভূমধ্যতে সাগরেই অবস্থিত যে লিপারিতে দ্বীপ, সেই লিপারিতে দ্বীপেই যে স্ট্রমলি আগ্নেয়গিরি অবস্থিত, যা মূলত আমাদের ইতালি দেশের অন্তর্গত সেই আগ্নেয়গিরির অবস্থানের জন্যই একে আমাদের ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ বা লাইট হাউস অফ মেডিটেরিয়ান সি বলা হয়। তো আশা করি স্টুডেন্টস তোমরা এই ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো গ্রেট গ্যাটসবি নভেলটি কে রচনা করেছিলেন? তো প্রথম আমাদের লিও টলস্টয়, দ্বিতীয় আমাদের আর্নস্ট হেমিংওয়ে, তৃতীয় আমাদের স্টেফান কিং, এবং চতুর্থ আমাদের এফ স্কট ফিটজেরাল্ড। এবং আমাদের এক্ষেত্রে সঠিক উত্তরটি আমাদের এফ স্কট ফিটজেরাল্ড। এবং আমাদের এই যে আর্নস্ট হেমিংওয়ে, এনার একটি বিখ্যাত বইতে রয়েছে অ্যান ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, যে বইটিতে জন্য আর্নস্ট হেমিংওয়ে পৃথিবী বিখ্যাত হয়েছিলেন। তো আশা করি স্টুডেন্টস তোমরা ইনফরমেশনটি, এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে আমাদের, রাশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? তো প্রথম আমাদের লেনা, দ্বিতীয় আমাদের ভলগা, তৃতীয় আমাদের আমুর, এবং চতুর্থ আমাদের ইয়াংসেকিয়া। তো এক্ষেত্রে স্টুডেন্ট আমাদের রাশিয়ার দীর্ঘতম নদী জানার আগে আমাদের রাশিয়া সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন জানতে হবে। যেরকম আমাদের রাশিয়াতে হলো পৃথিবীর সবথেকে দীর্ঘতম দেশ, এবং একই সঙ্গে এটি বৃহত্তম বটে, যেটি আমাদের প্রায় 1,71,00,000 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত। দ্বিতীয়, আমাদের এই রাশিয়াতেই পৃথিবীর সবথেকে বেশি পরিমাণ সময় অঞ্চল বা টাইম জোন দেখা যায়, প্রায় 11টি টাইম জোন এখানে দেখা যায়। তৃতীয়ত, আমাদের এই রাশিয়াতেই পৃথিবীর সবথেকে শীতলতম অঞ্চল ওইমাকিয়ন গ্রাম, যেটি আমাদের ভারখানস্ক আমাদের প্রদেশের অন্তর্গত, সেখানে সেটি অবস্থিত, যার বার্ষিক গড় তাপমাত্রা -45 ডিগ্রি সেলসিয়াস। তো এখন যে এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের ভলগা। এবং আমাদের ইয়াংসেকিয়াংটা নদী আমাদের চীনেতে অবস্থিত। এবং আমাদের লেনা, এই ভলগার মতো লেনাও তো আমাদের রাশিয়ারই একটি নদী, যেটি আমাদের রাশিয়া তথা ইউরোপ মহাদেশের তৃতীয় দীর্ঘতম নদী। এবং দ্বিতীয় দীর্ঘতম নদী হলো আমাদের দানিউব। এবং এই আমুর, এটি হলো আমাদের মধ্য এশিয়ার একটি বিখ্যাত নদী, যেটি আমাদের আফগানিস্তান, আমাদের তাজিকিস্তান এবং আমাদের তুর্কমেনিস্তান, এই 3টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কাস্পিয়ান সাগরে গিয়ে পতিত হয়েছে। তো আশা করি স্টুডেন্টস তোমরা ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো কোন সোশ্যাল মিডিয়া তাদের প্ল্যাটফর্মে প্রথম স্টোরি দেওয়া শুরু করে? তো তোমরা সকলেই জানো, আমরা বর্তমানে যে সোশ্যাল মিডিয়া, যেরকম আমাদের ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, হোয়াটসঅ্যাপ বলো, উইচ্যাট বলো, যে সোশ্যাল মিডিয়াগুলি আমরা ব্যবহার করি, সেখানে আমরা প্রত্যেকেই স্টোরি দেওয়ার সিস্টেম
আমরা দেখতে পাই। তো এই ক্ষেত্রে আমরা যে ঠিক সেরকমই আমাদের যে প্ল্যাটফর্মটি প্রথম আমাদের স্টোরি দেওয়া প্রথম শুরু করেছিল সেটি হলো আমাদের স্ন্যাপচ্যাট। এবং স্ন্যাপচ্যাট 2009 সালে সরি স্টুডেন্টস 2013 সালে প্রথম আমাদের এই তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের এই স্টোরি দেওয়া সিস্টেম চালু করেছিল। এবং আমাদের সব থেকে তোমরা কি বলতে পারবে যে আমাদের বর্তমানে পৃথিবীতে সব থেকে বেশি হচ্ছে সংখ্যক সম্মান মানুষ কোন আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন? তো সেটি হলো আমাদের ফেসবুক। প্রায় 200 কোটিতে হচ্ছে মানুষ সারা পৃথিবীতে এই ফেসবুক অর্থাৎ আমাদের মোট জনসংখ্যার 1/4 এই ফেসবুক আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ব্যবহার করে। এবং আমাদের স্ন্যাপচ্যাটের তো হচ্ছে পরে আমাদের এই যে ইনস্টাগ্রাম তারা আমাদের দ্বিতীয় তাদের এই স্টোরি দেওয়া সিস্টেমটি তারা চালু করেছিল। এবং এই উইচ্যাট যে জিনিসটা কি স্টুডেন্টস, তো এটি আমাদের যে চীন এবং রাশিয়াতে তো এই তারা যে হোয়াটসঅ্যাপের যে পরিবর্তে তারা এই উইচ্যাট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি তারা ব্যবহার করে, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি সম্পূর্ণ তো হচ্ছে ভাবে এই চীন এবং রাশিয়া দুটি তো হচ্ছে দেশের গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো আশা করি স্টুডেন্টস তোমরা এই ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো ভারতীয় সংবিধানের 315 নম্বর ধারা কার সাথে যুক্ত? তো প্রথম আমাদের এস্টাবলিশমেন্ট অফ এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন, দ্বিতীয় আমাদের এস্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ, তৃতীয়ত আমাদের এস্টাবলিশমেন্ট অফ ইউপিএসসি এবং স্টেট পিএসসি, এবং চতুর্থ আমাদের এস্টাবলিশমেন্ট অফ কাউন্সিল অফ সায়েন্টিফিক অফ ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা সিএসআইআর। এখন আমাদের এই সঠিক উত্তর জানার যে পূর্বে আমাদের এই যে ভারতীয় সংবিধানের যে 315 নম্বর ধারা এটি সম্পর্কে জানতে হবে। তো এই যে 315 নম্বর তো হচ্ছে ধারা, এর তো হচ্ছে মাধ্যমে আমাদের সংবিধানে আমাদের যে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং আমাদের যে স্টেটের যে পাবলিক সার্ভিস কমিশন এটি আমাদের তৈরি করা হয়। এবং আমাদের এই সংবিধান অনুযায়ী কখনো কখনো একটির পরিবর্তে দুটিতে হচ্ছে রাজ্যেরও আমাদের পিএসসি যে কমিশন গঠিত হয়, সেক্ষেত্রে এটিকে জয়েন্ট স্টেট পিএসসি কমিশনও বলা হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে সেই দুটিতে হচ্ছে স্টেট দুটি স্টেটের সরকার একইতে হচ্ছে ভাবে সেই সেই পাবলিক সার্ভিস কমিশনকে কন্ট্রোল করে। এবং আমাদের এই যে ইউপিএসসি এটি আমাদের কত সালে এস্টাবলিশমেন্ট হয় স্টুডেন্টস? আমাদের 1919 সালে আমাদের কমিশন আমাদের ইংল্যান্ড থেকে ভারতবর্ষে আসার তো হচ্ছে পর তারা যে খসড়া আমাদের তৎকালীন আমাদের ব্রিটিশ ভারতীয় পার্লামেন্টে পেশ করেছিল, সেই খসড়ার উপর ভিত্তি করে 1924 সালে আমাদের এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি এস্টাবলিশমেন্ট হয়েছে, যার বর্তমানে চেয়ারপারসন হলেন ডক্টর প্রীতি সুদান। তো আশা করি স্টুডেন্টস তোমরা এই ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো নিম্নলিখিত কোন রাজ্যগুলি পাকিস্তানের সাথে সীমান্ত স্থাপন করে? তো প্রথম আমাদের রাজস্থান, দ্বিতীয় আমাদের হরিয়ানা, তৃতীয় আমাদের পাঞ্জাব এবং চতুর্থ আমাদের গুজরাট। তো 1, 3 এবং 4 নাকি 2, 3 এবং 4 নাকি 1, 2 এবং 3 নাকি 4, 1 এবং 2? তো এক্ষেত্রে সঠিক উত্তর জানার পূর্বে আমাদের জানতে হবে আমাদের এই যে পাকিস্তানের সাথে আমাদের ভারতবর্ষের মোট কত কিলোমিটার সীমান্ত রয়েছে? তো অ্যাপ্রক্স প্রায় 3323 কিলোমিটার সীমান্ত আমাদের ভারতবর্ষ পাকিস্তানের সাথে আমাদের শেয়ার করে, যার মধ্যে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যটি সব থেকে বেশি হচ্ছে পরিমাণ, অর্থাৎ প্রায় 1222 কিলোমিটার সীমান্ত আমাদের পাকিস্তানের সাথে আমাদের শেয়ার করে, যেটিকে আমাদের লাইন অফ কন্ট্রোল বা এলওসি বা তৎকালীন হচ্ছে সময় অর্থাৎ 1947 সালের নাম অনুযায়ী এটিকে আমাদের র্যাটক্লিফ লাইনও বলা হয়। এবং আমাদের
দ্বিতীয়ত আমাদের যে রাজস্থান, এটি আমাদের জম্মু কাশ্মীরের তো হচ্ছে পরে প্রায় 1160 কিলোমিটার সীমান্ত পাকিস্তানের সাথে আমাদের শেয়ার করে, এবং গুজরাট প্রায় 509 কিলোমিটার অঞ্চল আমাদের এই গুজরাট পাকিস্তানের সাথে আমাদের শেয়ার করে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে রাজস্থান, পাঞ্জাব এবং গুজরাট, অর্থাৎ 1, 3 এবং 4। আশা করি তো স্টুডেন্টস, আশা করি তোমরা এই ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাও আমাদের যে ভারতবর্ষের মোট ভৌগোলিক আয়তন কত, এবং ভারতবর্ষের মোট স্থল সীমানা এবং উপকূলীয় সীমানা কত। তো আমাদের ভারতবর্ষের মোট ভৌগোলিক আয়তন হলো প্রায় 32,87,590 বর্গ কিলোমিটার, যা হলো আমাদের পৃথিবী গ্রহের 7ম বৃহত্তম রাষ্ট্র। এবং আমাদের ভারতবর্ষ মোট 15,200 যে কিলোমিটার আমাদের যে স্থলভাগ, আমাদের সীমান্ত আমাদের শেয়ার করে। এবং ভারতবর্ষের মোট উপকূলীয় আমাদের আয়তন তো হলো প্রায় 7,516.6 কিলোমিটার। তো আশা করি স্টুডেন্টস তোমরা ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো GSAT-31 হলো একটি কি? তো প্রথম আমাদের টেলিকমিউনিকেশন স্যাটেলাইট, দ্বিতীয় আমাদের এক্সপেরিমেন্টাল স্যাটেলাইট, তৃতীয় আমাদের পোলার স্যাটেলাইট, এবং চতুর্থ আমাদের নেভিগেশনাল স্যাটেলাইট। এবং সঠিক উত্তর জানার তো পূর্বে আমাদের জানতে হবে এই GSAT-31 এই স্যাটেলাইটটি আমাদের কত সালে আমাদের প্রথম লঞ্চ করা হয়েছিল। তো 2019 সালে আমাদের যে ফেব্রুয়ারিতে মাসে আমাদের যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো, দক্ষিণ আমেরিকা মহাদেশের যে দেশ ফ্রেঞ্চ গায়ানা, তাদের যে লঞ্চ প্যাডের মাধ্যমে আমাদের Ariane 1 আমাদের যে রকেটের মাধ্যমে এই স্যাটেলাইটটিকে আমাদের লঞ্চ করেছিল, যেটি হলো আমাদের এক প্রকার টেলিকমিউনিকেশন স্যাটেলাইট। এবং এই টেলিকমিউনিকেশন স্যাটেলাইটের মাধ্যমে আমাদের যে ভারতবর্ষ, আমাদের আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের একটি বিস্তৃত অঞ্চল, আমাদের যে সমস্ত রকম আমাদের যে ডিটিএইচ সিস্টেম, কেবল অপারেটিং সিস্টেম, আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি, রেডিও স্যাটেলাইট, সমস্ত রকম সিস্টেম এই GSAT-31 দিয়ে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয়, যেটি হলো এক প্রকারের জিও সিনক্রোনাস টাইপ স্যাটেলাইট। তো আশা করি স্টুডেন্টস তোমরা ইনফরমেশন তোমরা বুঝতে পারলে। তো আজকের ক্লাসের 15 নম্বর প্রশ্ন। তো ভারতবর্ষের কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণ স্বর্ণ বা গোল্ড মজুত রয়েছে? তো প্রথম আমাদের তামিলনাড়ু, দ্বিতীয় আমাদের কর্ণাটক, তৃতীয় আমাদের ঝাড়খণ্ড এবং তৃতীয় আমাদের উত্তরপ্রদেশ। এবং এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে, তোমরা সকলেই জানো, আমাদের কর্ণাটক। এবং এই কর্ণাটকে আমাদের যে দুটি আমাদের যে গোল্ডফিল্ড রয়েছে, আমাদের যেরকম কোলার গোল্ডফিল্ড এবং আমাদের যে হুট্টিতে গোল্ডফিল্ড, এই দুটি গোল্ডফিল্ড থেকেই বা সোনার খনিতে থেকেই ভারতবর্ষে সব থেকে বেশি পরিমাণ স্বর্ণকে তারা আমাদের ভারত সরকারকে তারা গ্রহণ করে। এবং এই যে কোলার গোল্ডফিল্ড, এটি 2001 সালে যখন আমাদের স্বর্ণের দাম আমাদের অত্যধিক হারে কমে গিয়ে ছিল এবং আমাদের ভারতীয় শেয়ারটা মার্কেটে আমাদের ধস নেমেছিল, তো সেই সময় এই KGF বা কোলার গোল্ডফিল্ডকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো ভারতবর্ষের বর্তমানে চালুতে থাকা একমাত্র আমাদের সোনার খনিটি হলো আমাদের হুট্টি গোল্ডফিল্ড, যেটি আমাদের কর্ণাটকার যে শিমোগা জেলা সেখানে অবস্থিত। যে হুট্টি গোল্ডফিল্ড থেকে প্রত্যেক বছর প্রায় 5,50,000 মেট্রিক টন সোনা আমাদের উত্তোলন করা হয়। এবং আমাদের যে বাকি যেটুকু পরিমাণ যে সোনা আমরা পাই, তো সেগুলি আমরা ঝাড়খণ্ড থেকে আমরা পেয়ে থাকি। এবং সম্প্রতি আমাদের উত্তরপ্রদেশ রাজ্যের যে সোনভদ্র জেলায় একটি নতুন আমাদের স্বর্ণখনি আবিষ্কার করা হয়েছে, যদিও সেই স্বর্ণখনিতে থেকে আমরা জানি না যে কি পরিমাণ স্বর্ণ সেখানে মজুত রয়েছে। তো আমরা আশা করতে পারি অদূর ভবিষ্যতে সেই স্বর্ণখনি থেকেও আমাদের স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে।
এবং আমাদের এই ঝাড়খণ্ডেই আমাদের ভারতবর্ষের প্রায় 90% কয়লা মজুদ রয়েছে। তো আশা করি স্টুডেন্টস তোমরা ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসের 16তম প্রশ্ন, তো নিম্নের কোনটি ভারতীয় বিমান বাহিনীর অ্যাডভান্স অ্যাটাক হেলিকপ্টার? তো প্রথম আমাদের চেতক, দ্বিতীয় আমাদের তেজস, তৃতীয় আমাদের রুদ্র এবং চতুর্থ আমাদের ধ্রুব। এবং সঠিক উত্তরটি আমাদের রুদ্র। এবং আমাদের এই যে রুদ্র, এটি আমাদের যে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও, যে ডিআরডিও আমাদের 1954 সালে প্রথম এস্টাবলিশমেন্ট হয়েছিল, সেই হচ্ছে ডিআরডিও। এবং আমাদের যে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল, যার হেডকোয়ার্টার আমাদের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে, সেই হ্যাল এবং ডিআরডিও একসাথে তারা কোলাবোরেশন করে এই অ্যাডভান্স অ্যাটাক হেলিকপ্টারটি তৈরি করেছে। যে অ্যাডভান্স অ্যাটাক হেলিকপ্টারটি আমাদের যে ধ্রুব লাইট কম্ব্যাট হেলিকপ্টার বা এলসিএইচ, তার অ্যাডভান্সড ভার্সন। এবং আমাদের যে চেতক, এই চেতক তো হলো আমাদের ভারতীয় বিমান বাহিনীর ফার্স্ট জেনারেশন হেলিকপ্টার। এবং তেজস, এটি আমাদের যে ভারতের যে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অর্থাৎ 2001 সালে আমাদের ডিআরডিও, সিএসআইআর এবং হ্যাল, এই তিনটি সংস্থা একত্রিত হয়ে আমাদের লাইট কম্ব্যাট এয়ারক্রাফট বা তেজস, এটি আমাদের ভারতীয় বিমান বাহিনীর জন্য তৈরি করা হয়েছিল। তো স্টুডেন্টস, আশা করি তোমরা এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো। তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাসে যুক্ত হওনি, তো তারা এই অ্যাডমিশন নম্বর 7003840858 এই নম্বরে তোমরা ফোন করে আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারো। এবং যারা যারা আমার এই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করছো, তারা অবশ্যই তো কিন্তু আমি তোমাদের যে ইনফরমেশনগুলি দিচ্ছি, সেই ইনফরমেশনগুলি অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, কারণ তোমাদের কিন্তু রেলের পরীক্ষা তোমাদের সামনেই। তো এই প্রশ্নগুলি আমি আশা করব তোমাদের আপকামিং এই পরীক্ষাগুলোতে যথেষ্ট তোমাদের সহায়তা করবে। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, হিমালয়ের কোন সাব রেঞ্জে বালটারা হিমবাহটি অবস্থিত? তো প্রথম আমাদের লাদাখ, দ্বিতীয় আমাদের পীরপাঞ্জাল, তৃতীয় আমাদের কারাকোরাম এবং চতুর্থ আমাদের শিবালিক। তো সঠিক উত্তরটি জানার পূর্বে আমাদের জানতে হবে আমাদের এই যে হিমালয়তে মোট কতগুলি আমাদের সাব রেঞ্জ রয়েছে। তো আমরা যদি হিমালয় পর্বতমালাকে যদি উত্তর দিক থেকে আমাদের দক্ষিণ দিকে যদি কল্পনা করি, তো একেবারে উত্তরে আমাদের সর্বত উত্তরে রয়েছে আমাদের কারাকোরাম আমাদের পর্বতশ্রেণী, তারপরে রয়েছে আমাদের লাদাখ পর্বত, আমাদের জাসকার পর্বতশ্রেণী, এবং তার নিচে রয়েছে আমাদের লাদাখ পর্বত শ্রেণী। এবং এই যে কারাকোরাম পর্বত শ্রেণীতেই আমাদের এই বালটারো যে হিমবাহ বা বালটারো গ্লেশিয়ারটি অবস্থিত। যে বালটারো গ্লেশিয়ারটি আমাদের যে আন্টার্কটিকা মহাদেশের যে পরে আমাদের পৃথিবীর দ্বিতীয়ত যে সর্বোচ্চ আমাদের বরফাবৃত অঞ্চল, যেটি আমাদের পাকিস্তান, আমাদের যে অকুপাইড আমাদের যে গিলগিট বালতিস্তান প্রদেশ, সেখানে অবস্থিত। এবং এই বালটারো গ্লেশিয়ারের উত্তরে আমাদের কারাকোরামের বিখ্যাত আমাদের মুচতাগাটা গ্লেশিয়ার, এবং আমাদের দক্ষিণে পৃথিবীর সব থেকে উচ্চতম আমাদের যে যুদ্ধতে ক্ষেত্র সিয়াচেন গ্লেশিয়ার বা সিয়াচেন হিমবাহ, সেটি অবস্থিত। এবং এই কারাকোরাম শব্দটি হলো একটি কিরগিজ শব্দ থেকে এটি এসেছে, যার অর্থ হলো আমাদের ব্ল্যাক গ্রেভেল সয়েল। আশা করি স্টুডেন্টস তোমরা ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। এবং আমাদের যে লাদাখ, এই লাদাখ রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো আমাদের স্টককাংরি, যেটি আমাদের সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 21,000 ফুট উচ্চতা বিশিষ্ট। এবং শিবালিক রেঞ্জ হলো হিমালয়ের সব থেকে বাইরের অঞ্চল। আশা করি স্টুডেন্টস তোমরা ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের 18 নম্বর প্রশ্ন, চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি? তো প্রথম আমাদের ব্রাজিল, দ্বিতীয় আমাদের সুরিনাম, তৃতীয় আমাদের কলম্বিয়া এবং চতুর্থ আমাদের চিলি। এবং সঠিক উত্তরটি আমাদের সুরিনাম। যে সুরিনাম প্রায় 1,63,000
290 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত। তাহলে তো তোমরা আমাদের স্টুডেন্টস জানাও দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি? তো সেটি হলো আমাদের ব্রাজিল, যেটি প্রায় 86 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত, যা কেবল দক্ষিণ আমেরিকা মহাদেশের নয়, এটি আমাদের পৃথিবীর 5ম বৃহত্তম দেশ। এবং ব্রাজিলের তো হচ্ছে পরে আর্জেন্টিনা তো হলো দক্ষিণ আমেরিকা মহাদেশের 2য় বৃহত্তম দেশ, যা অ্যাপ্রক্স প্রায় 27,50,870 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত। এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সব থেকে যদি সংকীর্ণতম অঞ্চল বিশিষ্ট দেশ বলা হয় তো সেটি হলো আমাদের চিলি, যার রাজধানী আমাদের স্যান্টিয়াগো এবং মুদ্রা হলো আমাদের চিলিয়ান পেসো। তো স্টুডেন্টস, আশা করি তোমরা ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের 19তম প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো পরবর্তী প্রশ্ন, টাউরাস মিসাইল কোন কোন দেশের মিলিত উদ্যোগে তৈরি করা হয়েছে? তো প্রথম আমাদের রাশিয়া এবং চীন, দ্বিতীয় আমাদের নেপাল এবং মায়ানমার, তৃতীয় আমাদের ভারতবর্ষ এবং আমেরিকা, এবং চতুর্থ আমাদের জার্মানি এবং সুইডেন। এখন আমাদের এই টাউরাস মিসাইল সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন জানতে হবে। যেরকম আমাদের এই টাউরাস মিসাইলটি কত সালে প্রথম তৈরি করা হয়েছিল? তো 2022 সালে যখন আমাদের রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যখন আমাদের যুদ্ধ শুরুতে হয়েছিল ইউক্রেনকে ন্যাটোর মধ্যে অন্তর্ভুক্তিকরণকে নিয়ে, তো সেই সময় আমাদের এই টাউরাস মিসাইল জার্মানি এবং সুইডেন মিলিত ভাবে তারা তৈরি করেছিল। এবং তারা আমাদের যে 2024 সালে আমাদের দক্ষিণ কোরিয়ার যে ফাইটার জেট তার মাধ্যমে এই টাউরাস মিসাইলকে তারা ইউক্রেনের হাতে তারা তুলে দেয়, এবং তারপর ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে এই মিসাইলকে তারা ব্যবহার করা শুরু করে। এবং আমাদের এই নেপাল এবং আমাদের যে মায়ানমার, এই দুটি দেশের আমাদের মুদ্রার নাম কি স্টুডেন্টস? তো নেপালের মুদ্রার নাম আমাদের নেপালিজ রুপি, এবং মায়ানমারের বা বার্মান মুদ্রার নাম আমাদের বার্মিজ কায়াত। এবং আমাদের এই ভারতবর্ষ এবং আমেরিকা এবং জাপান এবং অস্ট্রেলিয়া, এই 4টি দেশ একত্রিত ভাবে একটি আমাদের আন্তর্জাতিক সংস্থা গঠন করে, যেটি আমাদের কাছে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াড নামে পরিচিত, যা মূলত আমাদের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের যে চীনের বাড়বাড়ন্ত হওয়ার জন্যে, সেই চীনকে দমিয়ে রাখার জন্যে এই আমাদের যে আন্তর্জাতিক সংস্থা তৈরি করা হয়েছে। তো আর স্টুডেন্টস, আশা করি তোমরা ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো 2024 সালে কোথায় চতুর্থ হর্স পোলো কাপ অনুষ্ঠিত হয়েছে? তো প্রথম আমাদের জয়পুর, দ্বিতীয় আমাদের লাদাখ, তৃতীয় আমাদের সিকিম, এবং চতুর্থ আমাদের জয়সালমীর। এবং আমাদের সঠিক উত্তর জানার পূর্বে আমাদের জানতে হবে এই যে পোলো কাপ অর্থাৎ আমাদের যে পোলোটা খেলাটি আমাদের ভারতবর্ষের প্রথম কোন রাজ্যে উদ্ভব হয়েছিল? তো আমাদের যে উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুর, তো সেখানে এই পোলোটা খেলাটি প্রথম আমাদের উদ্ভব হয়েছিল। এবং এই পোলো খেলার সাথে যুক্ত সর্বোচ্চ ট্রফি কি স্টুডেন্টস? তো সেটি হলো আমাদের এজরা কাপ। এখন আমাদের এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে আমাদের ভারতবর্ষের সব থেকে বৃহত্তম যে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। এবং এটি 2024 সালে আমাদের এই লাদাখের যে রাজধানী শহরটা লেহ, সেখানে এই পোলোতে হর্স পোলোতে ট্রফিটি আমাদের যে উদ্বোধন করা হয়েছিল, এবং এখানেই এটি অনুষ্ঠিত হয়েছে। এবং আমাদের জয়পুর যেটি আমাদের রাজস্থান রাজ্যের রাজধানীতে শহর, যেটি 2019 সালে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্ট্যাটাস পেয়েছিল, যে জয়পুরকে আমাদের ভারতবর্ষের আমাদের পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয়ে থাকে। এবং আমাদের এই যে সিকিম রাজ্যেই প্রথম আমাদের যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে
আমাদের রোডওয়ে ট্রাফিক সিস্টেমে আমাদের সিস্টেম ব্যবহার করা হয়। এবং এই সিকিমই তো হলো ভারতবর্ষের সব থেকে আমাদের প্রথম আমাদের গ্রিনেস্ট এবং অর্গানিক স্টেট, যার রাজধানীর নাম আমাদের গ্যাংটক। এবং এই সিকিম রাজ্যকে আমাদের 1975 সালে 36 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষের সাথে সংযুক্ত করা হয়েছিল। এবং তোমরা তো এবং তোমরা তোমরা নিউজে দেখে থাকবে এই যে জয়সাল মির, যেটি আমাদের রাজস্থানে থর মরুভূমিতে অবস্থিত একটি শহর। এই জয়সাল মিরে থর মরুভূমিতে মাটি খুঁড়তে গিয়ে আমাদের যে টেথিস, আমাদের যে সাগর, সেই টেথিস সাগরের আমাদের শিলার মধ্যে জমে থাকা প্রায় 25 কোটি বছর পুরনো সামুদ্রিক জল তারা সেই জয়সালমীরে বেরিয়ে এসেছে। তো আমরা আশা করছি অদূর ভবিষ্যতে এই জয়সালমীর থেকে আমরা আরও বেশ কিছু আমাদের ভূতাত্ত্বিক এবং আমাদের প্রত্নতাত্ত্বিক আরও অনেক রকমের আমরা এভিডেন্স পাবো। তো স্টুডেন্টস, আজকে ক্লাস আমি তোমাদের জন্য আমি এখানেই শেষ করলাম। তো যারা এই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করলে তাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ। এবং তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের ক্লাসে যুক্ত হওনি তারা এই 7003840858 এই নম্বরে তোমরা ফোন করে তোমাদের সব রকম যে কোয়ারি আমাদের সাথে ক্লিয়ার করো। আমরা অবশ্যই তোমাদের এই কোয়ারিগুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবং ক্লাসটি ভালো লাগলে তোমরা গুগল প্লে স্টোর থেকে আমাদের দ্য বেঙ্গল এক্সাম যে অ্যাপটি রয়েছে সেটিকে তোমরা ইনস্টল করে নাও। এবং তোমরা আমাদের ইউটিউব, অ্যাপস, এফবি পেজ, টেলিগ্রাম, শর্টস সমস্ত জায়গাতে তোমরা দেখতে পারবে। তো আজকে ক্লাস স্টুডেন্ট আমি এখানেই তোমাদের জন্য সমাপ্ত করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার সম্পূর্ণ একটি নতুন ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।